গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ। বিভ্রান্তি না ছড়িয়ে বিরোধী দলকে সমাধানের পরিকল্পনা দেওয়ার চ্যালেঞ্জ। যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। মহেশখালী থেকে এলএনজি সরবরাহ বাড়ালেও কাটেনি সংকট। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি। পোশাক শিল্পের উৎপাদন নেমেছে অর্ধেকে। বিদ্যুৎ জ্বালানির কারণে আমাদের প্রোডাকশন আরো 50% চলে গেল। আমরা এখন নাইয়ের মধ্যে বেঁচে আছি। প্রচুর পরিমাণ সিরিয়াল আছে, গ্যাস তো লাইন পাই না। 50টা 60টা 70টা এর উপরে গ্যাস আমরা দিতে পারি না স্যার। কুষ্টিয়ায় জামায়াত ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ। এমপি আমির হামজার গাড়ি ও গণ অধিকারের পার্টি অফিস ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগ। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। কয়েকদিনের মধ্যে গ্যাস সংকট কমে যাবে বলেও আশাবাদের কথা জানান সরকার প্রধান। বিরোধী দলের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তাদের কাছে 3 মাসের মধ্যে সংকট সমাধানের কোনো পরিকল্পনা থাকলে সরকার তা গ্রহণ করবে। এ সময় বিরোধী দলকে হঠকারী ও বিভ্রান্তির রাজনীতি বাদ দেওয়ার পরামর্শ দেন তারেক রহমান। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ ও দোয়ার আয়োজন করে ঢাকা ১৭ আসনের বিএনপির নেতাকর্মীরা। অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর মহাখালীর টিএনটি মাঠের এই অনুষ্ঠানে তীব্র বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে জনগণের ভোগান্তির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, সংকটের দায় সরকার এড়াতে না পারলেও সমস্যার সূত্রপাত বিগত আমলের। বিগত 17 বছর বাংলাদেশের নিজস্ব যে প্রাকৃতিক সম্পদ, যে গ্যাস কূপগুলো ছিল, স্বৈরাচাররা একটি গ্যাস কূপ নতুন করে তারা খনন করেনি বা করতে দেয় নাই সরকারি সংস্থা যেটি আছে, বরং তারা এই পুরো সেক্টরটিকে বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছিল। কারিগরি ত্রুটি সারানো হয়েছে। আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা অনেকাংশে, গ্যাসের সমস্যা কমে আসবে। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকার আপনাদের সরকার, এবং আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। জ্বালানি সংকট নিয়ে বিরোধী দলের সমালোচনা জবাবে সরকার প্রধান বলেন, অন্তর্বর্তী সরকারই তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের কাজ বন্ধ করে দেয়। পিছনে ফ্যানের বাতাস কাটছে আর সামনে বলছে বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই। এই হচ্ছে তাদের হঠকারিতা। তাদের সহকর্মীরাও তো সরকারের দায়িত্ব ছিল, তখন তারা কি করেছিল? এই যে তৃতীয় যেই জাহাজটির হওয়ার কথা ছিল গ্যাসের জন্য, এই জাহাজের পারমিশন তো তারাই ক্যান্সেল করে দিয়েছিল। যেই গ্যাসের সমস্যা রয়েছে সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আর যদি তারা দেশকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা তারা বলে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। জ্বালানি সংকটের দীর্ঘমেয়াদী সমাধানে সরকার পরিকল্পনা নিয়েছে জানিয়ে দ্রুত তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের কাজ শুরু হবে বলে জানান প্রধানমন্ত্রী। এর জন্য অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, দেশবাসীকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ এই জাহাজগুলো বানাতে যথেষ্ট সময় প্রয়োজন হয়। আনোয়ারুল হক পরে অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান তুলে দেন বিএনপি চেয়ারম্যান। 1 লক্ষ টাকার আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। এতে টানা প্রায় 3 সপ্তাহ সংকটের পর রাজধানীতে গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। দুপুরের পর অনেক বাসাবাড়িতে স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ। তবে স্বস্তি ফেরেনি সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। মগবাজার, কুড়িল ও খিলক্ষেতের বিভিন্ন স্টেশনে আজও যানবাহনের দীর্ঘ লাইন।
গ্যাস নিতে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে চালকদের। ভোরেই ফিলিং স্টেশনে হাজির চালকরা, কিন্তু সময় গড়ালেও কমেনি গাড়ির সারি, কাটেনি ভোগান্তি। শনিবার সকাল থেকে মগবাজার, কুড়িল ও খিলক্ষেত সহ রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দেখা যায় গাড়ির দীর্ঘ লাইন। গ্যাসের সরবরাহ কিছুটা বাড়লেও চাহিদার তুলনায় তা এখনও পর্যাপ্ত নয়। 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টা আমরা সিরিয়ালে দাঁড়িয়ে থাকি। এই যে রাত্র ঘুমাইতে পারি না, গ্যাসটা নিয়ে রাখিয়া পরের দিনের জন্য নিয়ে রাখতো। প্রচুর পরিমাণ সিরিয়াল আছে, গ্যাস তো লাইন পাই না। 120 টাকার বা 100 টাকার গ্যাস পাই, একটা ভাড়া মারলে পরে গ্যাস কমে যায়। 50টা, 60টা, 70টা এর উপরে গ্যাস আমরা নিতে পারি না স্যার, এই অবস্থা পাম্পের। চালকরা জানান গ্যাসের জন্য দিনের বড় একটি সময় চলে যাচ্ছে ফিলিং স্টেশনের লাইনেই। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা আর সরাসরি প্রভাব পড়ছে রোজগারে। পাম্প পর্যন্ত যাই, তখন বলে লাইনে গ্যাস নাই, তখন আমাকে কি পরিস্থিতি হয়। আমি মনে হয় সারা রাত্র ফাঁসে জায়গা গ্যাস লইতে, আমাকে চলতে ফিরতে খুবই অবস্থা খারাপ। তীব্র গরমের ভিতরে যে আমরা এই যে 2.5 ঘন্টা 4 ঘন্টা পর গ্যাস নিতে আইসা গ্যাসের পাম্পে গ্যাসের প্রেশার নাই। কর্তৃপক্ষ তো বুঝতে চায় না, সবাই পায়, তোমরা কেন পাও না? যে কোনো অবস্থায় সম্ভব সরকারের কাছে বিনীত আবেদন, এই সমস্যা দ্রুত সমাধান করেন। এদিকে টানা প্রায় 25 দিনের সংকটের পর মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটি পূর্ণ সক্ষমতায় এবং অন্যটি আংশিক চালু হওয়ায় শনিবার ভোর থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে আরও কিছুদিন। তবে আগের তুলনায় কিছুটা স্বস্তি ফিরেছে বাসাবাড়িতে। রাজধানীর বিভিন্ন এলাকায় বেড়েছে গ্যাসের চাপ ও সরবরাহ, ফলে রান্নাসহ নিত্যদিনের কাজে কিছুটা স্বাভাবিকতা ফিরতে শুরু করেছে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি সংকটে হুমকির মুখে পোশাক শিল্পের অস্তিত্ব। কারখানা সচল রাখতে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। উৎপাদন নেমেছে সক্ষমতার অর্ধেকেরও নিচে। ক্রেতাদের চাপে বিমানে পণ্য পাঠাতে বাধ্য হচ্ছেন অনেকে। জ্বালানি সংকটের দ্রুত সমাধান না হলে অনেক কারখানা বন্ধ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করছেন উদ্যোক্তারা। তারা বলছেন, চলমান পরিস্থিতিতে আস্থা হারাচ্ছেন ক্রেতারা, কমছে রফতানি আদেশ, যা পুরো শিল্পের জন্য অশনি সংকেত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য সংকট, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপ সহ বৈশ্বিক নানা সমস্যাই এমনিতেই সংকটে দেশের পোশাক শিল্প। নেতিবাচক প্রভাব পড়েছে রপ্তানিতে। উৎপাদন ব্যয় মেটাতেই হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। এর সাথে যোগ হয়েছে তীব্র জ্বালানি সংকট। সবচেয়ে বেশি কর্মসংস্থান নির্ভর পোশাক শিল্পের অস্তিত্বই এখন হুমকির মুখে। দিনের অর্ধেকের বেশি সময় বন্ধ থাকছে কারখানা, অলস সময় কাটাচ্ছেন শ্রমিকরা। উভয় সংকটের মধ্যে আছে, না পারতেছে চালাইতে, না পারতেছে বন্ধ করে দিতে। ফ্যাক্টরিতে যে প্রোডাকশন ছিল তা অনেকাংশেই কমে গেছে এবং লোকজন বসিয়ে বসিয়ে আমার বেতন দেওয়া লাগতেছে। আমরা যখন প্রেসার পাই না, এটার মূল কারণ হলো ওয়ানলি গ্যাসের ডিস্ট্রিবিউশনের সমস্যা। উদ্যোক্তারা বলছেন, জ্বালানি সংকটে অর্ধেকেরও নিচে নেমেছে কারখানার উৎপাদন। সম্ভব হচ্ছে না সময় মতো পণ্য সরবরাহ, ফলে দাম কমিয়ে দিচ্ছেন ক্রেতারা। কেউ কেউ বাধ্য করছেন বিমানে পণ্য পাঠাতে। এভাবে চলতে থাকলে অনেক কারখানা বন্ধ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা তাদের। জেনারেটর ব্যাকআপ হয়ে গেছে বিদ্যুৎ, যে কখন বিদ্যুৎ আমি জানি না, জেনারেটর চলবে, জেনারেটর ব্যাকআপ দিয়ে বিদ্যুৎ আমাদের জিনিস এরকম হয়ে গেছে। আমাদের শ্রমিকদের ইফিসিয়েন্সি লেভেল নাই, আর এখন বিদ্যুৎও জ্বালানির কারণে আমাদের প্রোডাকশন আরও 50% চলে গেল। আমরা এখন নাইয়ের মধ্যে বেঁচে আছি। এই অবস্থায় চলতে থাকে আরও 2-1 সপ্তাহ, তাহলে আমি আজকে আপনাকে বললাম 100 ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, যেখানে আমাদের শ্রমিকরা চাকরি হারাবে। এক্সিস্টিং ফ্যাসিলিটি সব কিছু আমার ঠিক আছে, কিন্তু সেখানে আমার প্রোডাকশনটা আমার অ্যাচিভ হচ্ছে না। তো ফলে যেটা হচ্ছে যে আমার যেখানে ঘন্টায় 1000 পিস প্রোডাকশন হতো, 1000 পিসের প্রোডাকশানের যে আমার উৎপাদন খরচ হতো সেটা আমার ডাবল হয়ে যাচ্ছে, কিন্তু আমার উৎপাদন হচ্ছে 500 পিস। ওয়ার্কারের স্যালারি ইন টাইম দিতে পারবো না, আমি আমার ব্যাংকের রিপেমেন্ট আমি ইন টাইমে করতে পারবো না। সময় মতো শ্রমিকের বেতন ভাতা পরিশোধ নিয়েও চিন্তিত কারখানা মালিকরা। জানান, উৎপাদন কমে যাওয়ায় নতুন রপ্তানি আদেশ পাওয়া নিয়েও শঙ্কিত তারা। যে অবস্থা চলছে, আমরা কোনো শিপমেন্ট টাইমে করতে পারছি না। প্রত্যেকের অ্যাকশন চাচ্ছি, কেউ অ্যাকসেপ্ট করতেছে, কেউ করতেছে না, কেউ ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে,
কেউ এর কথা বলতেছে, বার্গেনিং চলতেছে, বা এরা আস্থার সংকটে হারাচ্ছে যে কবে আমাদের গ্যাস ফাইনাল হবে, কবে বিদ্যুৎ ফাইনাল হবে, কবে টাইমলি শিপমেন্ট করতে পারবো। অটোমেটিকলি আমাদের অর্ডারগুলি এখন বিভিন্ন দেশে চলে যাচ্ছে। তারা প্রয়োজনে 10 মিনিট 50 সেন্ট $1 বেশি দিয়ে নিবে, টাইমলি মাল পাবে, কারণ আমরা তো $1 কম দিয়েও টাইমলি মাল দিতে পারছি না। এটা খুব সিরিয়াসলি এটা আমরা ওয়ার্ন হচ্ছি যে তারা ওইভাবে আমাদেরকে এখন যে এক্সিকিউশনের যে আমাদের অর্ডারগুলো এখন প্লেস করার কথা ছিল সেই অর্ডারগুলো তারা ডিলে করছে। তারা রীতিমতো আর আমাদেরও এখন যে পজিশন, এই অবস্থাতে তাদের অর্ডার শিপমেন্ট না করে আসলে আমরা নতুন অর্ডারের শিডিউলের জায়গাতে তাদেরকে আমরা পুশও করতে পারছি না। জ্বালানির অনিশ্চয়তা দূর না হলে অস্থির হয়ে উঠতে পারে পোশাক শিল্প। তাই সংকট সামাল দিতে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কুষ্টিয়ায় জামায়াত ও গণ অধিকার পরিষদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর সহ 8 থেকে 10 জন নেতাকর্মী আহত হওয়ার অভিযোগ করেছেন জামায়াত নেতারা। অন্যদিকে গণ অধিকার পরিষদের নেতা এই ঘটনায় এমপি সমর্থকদের দায়ী করেছেন। একই সঙ্গে তাদের জেলা অফিসে ভাঙচুর করে বেশ কয়েকজন নেতাকর্মীকে আহত করার অভিযোগ তাদের। পুরো ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। কুষ্টিয়া শহরের 6 রাস্তা মোড় এলাকা বিকেল হতেই গণ অধিকার পরিষদ ও কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য আমির হামজার সমর্থকদের মধ্যে উত্তেজনা। দুদিন আগে গণ অধিকার পরিষদ সম্পর্কে বিরূপ মন্তব্যের প্রতিবাদে শনিবার বিকেলে শহরের 6 রাস্তা মোড়ে বিক্ষোভ সমাবেশ করছিলেন দলটির নেতাকর্মীরা। এ সময় সে পথ দিয়েই একটি অনুষ্ঠান শেষ করে ফিরছিল এমপি আমির হামজার গাড়িবহর। ঘটনাস্থলে এসে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে দেখা দেয় উত্তেজনা। এ সময় আমির হামজার গাড়ি ভাঙচুরের শিকার হয়েছে বলে দাবি জামায়াত নেতাকর্মীদের। পুলিশের উপস্থিতিতে এমন ঘটনায় ক্ষোভ জানান তারা। আমরা যখন 6 রাস্তা মোড়ে উপস্থিত হলাম তখন তারা অতর্কিত হামলা চালায়। ওরা ধাক্কা দেওয়ার কারণে আমরা যখন পরবর্তীতে একটা ধাক্কা দিয়েছি, এরপরেই একটা আমার পায়ে এত বড় একটা দিয়ে পায়ে মারছে। আমরা যখন মুফতি আমির হামজাকে আমরা গার্ড দিয়ে নিয়ে আসছিলাম, পুলিশ প্রশাসন চারিদিকে ছিল, আমাদের কোনো ভূমিকা আমরা দেখি নাই। অন্যদিকে গণ অধিকার পরিষদের নেতাদের দাবি শান্তিপূর্ণভাবেই তাদের কর্মসূচি চলছিল। হঠাৎই আমির হামজার লোকজন এসে সংঘর্ষের সূত্রপাত ঘটিয়েছে। পরে সন্ধ্যায় জামায়াতের নেতাকর্মীরা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেছেন তারা। অযাচিত কথাবার্তা বলছে এবং বলছে বাংলাদেশে কোনো নেতাকর্মী নাই 2 জন ছাড়া, রাশেদ এবং বিভিন্নর। আমরা জাস্ট তার এই অশালীন কথাটার প্রতিবাদ করার জন্য আমাদের শান্তিপূর্ণ একটা বিক্ষোভ করেছি। মাগরিবের আজানের নামাজের পরে ওরা সংঘবদ্ধভাবে মুসল্লিদের সাথে নিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান আব্দুল খালেক ভাই সাধারণ সম্পাদকের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ওরা বিচ্ছিরিভাবে হামলা করেছে, লুটপাট করেছে। ঘটনার সময় পুলিশ উপস্থিত থেকে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। দুইটা গ্রুপের মাঝে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং আমরা সাথে সাথেই পুলিশ এসে ইন্টারফেয়ার করে সবাইকে আমরা ছত্রভঙ্গ করে দিয়েছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পরবর্তীতেও যদি কেউ কোনো ধরনের উত্তেজনাপর পরিস্থিতি সৃষ্টি করতে চায় আমরা সেই বিষয়ে আইনগত ব্যবস্থা নিব। এই হামলা ও ভাঙচুরের ঘটনায় গণ অধিকার পরিষদ এবং জামায়াতের পক্ষ থেকে মামলা করার কথা জানানো হয়েছে। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী সরকারের লুটপাট থেকে রক্ষা পাননি শিক্ষকরাও। তাদের শ্রমে ঘামে অর্জিত তহবিল দেউলিয়া করে দিয়েছিল লুটপাট চক্র। বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ তহবিলের অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন শেষে একথা জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষক কর্মচারীদের ব্যাংক হিসাবের অনুকূলে ছাড় করেন 2035 কোটি টাকা। পাওনা টাকার সর্বোচ্চ 6 লাখ করে টাকা পেয়েছেন শিক্ষকরা। প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে অর্থ পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না শিক্ষকদের। এই সংকট কাটাতে সরকার একসাথে 1,23,000 শিক্ষক কর্মচারীদের জন্য 2035 কোটি টাকা ছাড় করল। অবসরকালীন সুবিধার টাকা পেতে আপনাদেরকে আর অফিসে অফিসে ঘুরতে হবে না। আর কোনো ভোগান্তি আপনাদেরকে পোহাতে হবে না এই সংক্রান্ত বিষয়। আর কোনো মধ্যস্বত্ব ভোগীর যন্ত্রণা এই বিষয়ে আপনাদেরকে ভোগ করতে হবে না। আপনারা শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করলেও আপনাদের কাছ থেকে শিক্ষা নিয়ে অসংখ্য শিক্ষার্থী নিজেদেরকে নানা পেশায় প্রতিষ্ঠিত করেছে এবং বর্তমানে করছে এবং ভবিষ্যতেও করবে। উইকেট এখনো ব্যাটিং সহায়ক, স্পিনারদের জন্য আলাদা কিছু নেই।
এই রানের মধ্যে 3 থেকে 4 উইকেট নিতে পারলে কাজটা সহজ হবে বলে বলছেন মেহেদী হাসান মিরাজ। প্রথম সেশনটা নিজেদের করে নিতে চান টাইগার অলরাউন্ডার। একের পর এক উইকেট হারিয়ে ডারউইন টেস্টে কোণঠাসা অস্ট্রেলিয়া, তবে তৃতীয় দিন শেষে কিছুটা স্বস্তি তারা পেতে পারে অ্যালেক্স ক্যারি আর ক্যামেরন গ্রিনের ব্যাটে। এখনো 67 রানে পিছিয়ে ইনিংস আর এড়ানোর চ্যালেঞ্জ যখন অজিদের সামনে, তখন মেহেদী হাসান মিরাজ বলছেন এখন উইকেটটা বেশ ভালো ব্যাটিং এর জন্য। সবাই খুব ভালো ক্রিকেট খেলছে এবং সবাই সবার রেসপন্সিবিলিটিটা নিচ্ছে, এটাই খুবই ভালো লাগছে এবং দল হিসেবে আমরা খুব ভালো ক্রিকেট খেলছি। উইকেটটা এখন স্টিল ভালো আছে আর আমরা আসলে ওইভাবে চিন্তা করছি না, আমরা চেষ্টা করছি যে ভালো জায়গায় বল করার জন্য, কারণ প্রত্যেকটা উইকেট নিতে গেলে কষ্ট করে বল করতে হবে, কারণ আমরা দেখছি যে উইকেটটা অতটা ইজি না, যে উইকেটগুলো আমরা পেয়েছি অনেক কষ্ট করেই নিতে হয়েছে। সো আমরা চেষ্টা করছি যে রানটা যতটা আটকানো যায় এবং এই রানের ভিতরে যদি আরও 3 থেকে 4টা উইকেট নিতে পারি তখন আমাদের জন্য ইজি হবে, হয়তো রানের টার্গেটটাও বেশি থাকবে না। অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের সামনে। চতুর্থ দিনে যত দ্রুত সম্ভব অজিদেরকে অল আউট করে সেই স্বপ্নটা বাস্তব করতে চান মেহেদী হাসান মিরাজ। বার্তা দিলেন অজিদের পরবর্তী 3টা উইকেট বেশ গুরুত্বপূর্ণ। কতক্ষণ সময় লাগবে বাংলাদেশের অজিদেরকে অল আউট করতে? আমার কাছে ভালো লাগছে যে বাংলাদেশ এরকম একটা মোমেন্টাম পেয়েছে, আমরা ভালো করছি এবং এটা এখনই শেষ না, এটা কন্টিনিউ আরও 2টা দিন আছে। সো এই ভালোটা যেন আমরা শেষ না করে দিই, সো আমরা ওইভাবেই চেষ্টা করছি। এখনও উইকেটটা যেভাবে আছে ওই রকম বেশি টার্ন করছে না, আমরা জাস্ট স্পিনাররা জাস্ট পেশেন্ট রেখে বলটা করার চেষ্টা করছি এবং ভালো জায়গায় বল করার চেষ্টা করছি। এখানে যদি রান কন্টেন করতে পারি তাহলে উইকেটের চান্সটা বেশি থাকে। সো আমি এবং তাইজুল ভাই দেখেন যে যখনই বল করেছি ইকোনমিটা চেষ্টা করেছি যে ভালো করার জন্য এবং টিমেরও দিন শেষে হেল্প হবে, কারণ আমরাও তো ওরা যদি একটা রান করে ওটা তো আমাদের জন্য অনেক এফেক্টিভ হবে পরে যে। সো আমরা ওইভাবেই চেষ্টা করছি। অস্ট্রেলিয়ার মাটিতে খেলার সুযোগ পায় না বাংলাদেশ। যদি অজিদের মাটিতে বাংলাদেশ হারাতে পারে তবে নিঃসন্দেহে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় একটা অর্জন হবে, সেটা ভালো করেই জানেন মেহেদী হাসান মিরাজ। সেই অর্জনটাই বাংলাদেশ করতে চায় এবং সেই অর্জনটা যদি করতে পারে তবে যে ভবিষ্যতে অস্ট্রেলিয়ার মাটিতে খেলার দুয়ারটা সহজেই খুলে যাবে সেটা জানে পুরো বাংলাদেশ দলও। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মারারা ক্রিকেট গ্রাউন্ড, ডারউইন, অস্ট্রেলিয়া। গেল মার্চে কাতারের মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালানোর সময় ইরানের Su-24 যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছিল। এই ঘটনায় 3 ইরানি পাইলটকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি গণমাধ্যম। শনিবার এক সামরিক কর্মকর্তার বরাতে জানানো হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঠেকাতে কাতারে হামলা চালায় বিমান দুটি, যা বিধ্বস্ত হওয়ার পর জীবিত উদ্ধার করা হয় 3 জনকে। গেল প্রায় 5 মাসের কূটনৈতিক প্রচেষ্টার পরও তাদের পরিবার কিংবা কোনো ইরানি কর্মকর্তাদের দেখা করার অনুমতি দেয়নি দোহা। অবিলম্বে তাদের মুক্তির বিষয়ে চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে আহ্বান জানিয়েছে তেহরান। শক্তিশালী 7.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। এই পর্যন্ত 47 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় ভোর 5টার দিকে সর্বদক্ষিণের প্রদেশ ইস্ট নুসা টেনগারায় আঘাত হানে এটি। ফ্লোরেস দ্বীপ সহ নেগেকাও এবং বিমা অঞ্চলে অনুভূত হয় জোরালো কম্পন। উৎপত্তিস্থল ছিল এন্ডের শহর, ভূপৃষ্ঠের 15 কিলোমিটার গভীরে। 6.1 মাত্রার সহ পরপর 3টি আফটার শক অনুভূত হয়। বেশ কয়েক জায়গায় বাড়িঘর ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। এখন পর্যন্ত 5 জনের প্রাণহানির খবর মিলেছে। ভূমিকম্পের জেরে ইস্ট ও ওয়েস্ট নুসা টেনাগার সহ সাউথ সুলাভেসি প্রদেশে সাময়িকভাবে জারি করা হয় সুনামি সতর্কতা। উপকূলীয় অঞ্চলগুলো থেকে নিরাপদ স্থানে সরানো হয় বাসিন্দাদের। প্রশান্ত মহাসাগরের উচ্চ ভূমিকম্প প্রবণ অঞ্চল প্যাসিফিক রিং অফ ফায়ারে অবস্থান ইন্দোনেশিয়ার। দর্শক, এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।